বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর জন্য পরিসংখ্যান থেকে একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেটি বিগত সালে অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে 80 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নে দেওয়া হলো। এটি হচ্ছে গণসংখ্যা সারণী। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখানে দুইটি কথা উল্লেখ হয়েছে, একটা হলো প্রচুরক শ্রেণী, আর র মানে এর বোঝাচ্ছে, তার মানে হচ্ছে প্রচুরক শ্রেণীটির মধ্যমান নির্ণয় করো। আমরা সমাধানটা যদি দেখি, তাহলে ক এর সমাধান এখানে প্রদত্ত সারণীতে, অর্থাৎ এই সারণীর কথা বোঝানো হচ্ছে। এই সারণীতে সর্বাধিক সর্বাধিকও লেখা যাবে, সবচেয়ে বেশি সেটাও লেখা যাবে। এখানে সর্বাধিক ঘনসংখ্যা 20, যা 51 to 60 শ্রেণীতে আছে। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি আর এখানে হলো গণসংখ্যা, তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি সর্বাধিকবার রয়েছে এই শ্রেণী। এই শ্রেণীতে সর্বাধিকবার রয়েছে, সেই বরাবর যে শ্রেণীটা রয়েছে 51 to 60। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি সুতরাং প্রচুরক শ্রেণী 51 to 60, অর্থাৎ সবচেয়ে গণসংখ্যা যেটি বেশি রয়েছে সেটি হবে প্রচুরক শ্রেণী। এখন আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করা হয়ে গেল। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে, এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ প্রচুরক শ্রেণীর মধ্যমানের কাজটি হলো প্রচুরক শ্রেণী যেটি রয়েছে তার নিম্ন সীমা, এটিকে বলা হয় নিম্ন সীমা এবং উচ্চ সীমা, দুটিকে আমরা যোগ করব। নিম্ন সীমা প্লাস, অর্থাৎ 51 প্লাস 60 উচ্চ সীমা, ডিভাইডেড আমরা লিখব 2। আমরা যখন এই দুটিকে অ্যাড করব অর্থাৎ যোগ করব, তখন 1 1 1, এরপরে ডিভাইডেড বাই নিচে 2 থাকবে। তাহলে এই 2 দিয়ে 1 1 1 কে যদি আমরা ডিভাইড করি অর্থাৎ ভাগ করি, আমরা পাবো 5 5, অর্থাৎ 55.5। দিস ইজ দ্য অ্যান্সার। এবার যদি খ প্রশ্নটি দেখি, তাহলে দেখতে পাচ্ছি মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো বললে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো মধ্যককে আসলে আমরা প্রত্যেকে নির্ণয় করবো, একে সারণী থেকে নির্ণয় করবো বা কিছু সংখ্যা দেওয়া আছে সেখান থেকে নির্ণয় করবো। মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রমবর্ধিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। তাহলে আমরা অবশ্যই তিনটি কলামে লিখে ফেলছি সারণীগুলো, 11 to 20 and 20 to 21 to 30। এভাবে আমরা সারণীটা এখান থেকে দেখে দেখে লিখে ফেললাম শ্রেণীগুলো। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যাগুলো আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেললাম শ্রেণীতে। দেন আমাদের ক্রমবর্ধিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো সেটাই শিখবো। প্রথমত হচ্ছে যে সংখ্যাটি হবে সেই সেম সংখ্যাটি বসবে। দ্বিতীয়ত হচ্ছে এই 6 প্লাস 60 সমান 22 এটা বসবে। আর এরপরে এই ঘরে আসলে 22 এর সাথে 12 প্লাস করতে হবে, প্লাস করে আমরা 34 পাবো। সেটি এই 34 এর সাথে আমরা যদি 13 যুক্ত করি তাহলে আমরা পাবো 47। 47 এর সাথে আমরা যদি 20 প্লাস করি তাহলে আমরা পাবো 67। তারপরে 67 এর সাথে আমরা যদি 5 প্লাস করি তাহলে হবে 72। 72 এর সাথে আমরা যদি 4 এর প্লাস করি তাহলে আমরা পাবো 76। 76 এর সাথে আমরা যদি 3 এর প্লাস করি তাহলে আমরা পাচ্ছি 79। 79 এর সাথে 1 এর যদি আমরা অ্যাড করি বা প্লাস করি তাহলে আমরা পাচ্ছি 80। আমরা সব গণসংখ্যাগুলোকে প্লাস করব, সমান লিখব, n সমান 80। আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো এখানে n সমান যে মানটি পাওয়া যাবে, এখানে n সমান যে মানটি আসবে সেই মানের সাথে এই মানের মিল থাকতে হবে, এই মানের সাথে সেই মানের মিল থাকতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের ক্রমবর্ধিত গণসংখ্যাটি
সঠিক হয়েছে, অন্যথায় আমাদের ক্রমবর্ধমান গণসংখ্যার মধ্যে সমস্যা রয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে n সমান 18 এটা লিখতে হবে 80। তাহলে n সমান 80, সুতরাং n/2 ইকুয়াল 80, n এর মান হচ্ছে 80 বসালাম, ডিভাইড বাই 2 ইকুয়াল 40। তাহলে 40 তম পদের মান রয়েছে 41 to 50। আমরা যদি খেয়াল করি 40, এই যে আমরা যদি 6 থেকে, তো আমরা 40 কোনোভাবে পাবো না, 6 তো 40 নেই, 22 তেও নেই, 34 এও কিন্তু 40 নেই, 47 এর মধ্যে 40। আমরা যদি একটি উদাহরণের সাথে বুঝাই, এমনি বলি, আমি যদি 40 টাকা নিতে চাই, তাহলে 34 টাকা যার কাছে রয়েছে তার কাছ থেকে আমি কিন্তু 40 টাকা নিতে পারবো না। আমি যদি একজনের কাছে 47 টাকা রয়েছে, তার কাছ থেকে আমি যদি 40 টাকা ধার চাই, তাহলে সে অবশ্যই 40 টাকা ধার দিতে পারবে, যেহেতু তার কাছে 47 টাকা রয়েছে। অর্থাৎ এই 47 এর মধ্যেই আমার 40টি নেওয়ার যোগ্যতা রয়েছে। আমি শুরু থেকেই দেখে যেই প্রথমে দিতে পারবে সেই বরাবর এসে সেটি হবে আমার মধ্যক শ্রেণী। অর্থাৎ আমার মধ্যক শ্রেণী হবে 41 to 50। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং মধ্যক শ্রেণী হলো 41 to 50। এখন আমাদের মধ্যক নির্ণয় করার পালা। তো এখানে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাটা হলো আমরা লিখেছি, জানা আছে মধ্যক সমান L প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস fc ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু h বাই fm। আমরা এল মানে কি এগুলো একটু বুঝবো। এল এর মান এখানে লেখা আছে 41, অর্থাৎ আমরা যে মধ্যক শ্রেণীটি পেয়েছি তার নিম্ন সীমা যেটি রয়েছে সেটি হচ্ছে এল এর মান। তাহলে আমরা বুঝতে পারলাম এল মানে কি। আর n/2 তো আগে থেকেই বুঝে গেছি, n/2 আমরা পেয়েছি 40, তাহলে আমরা এখানে n/2 মান 40 বসালাম। আর fc মানে হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি সেই শ্রেণী বরাবর এসে সেই শ্রেণীর উপরের ক্রমযুক্ত গণসংখ্যা, এটিকে বলা হয় এক্স, এইটিকে বলা হয় এক্স। আর মধ্যক শ্রেণী বরাবর যেটি রয়েছে গণসংখ্যা, এটিকে বলা হয় এফএম। আশা করি আমরা এফসি এবং এফএম টি বুঝতে পেরেছি। আমরা এফসি এর মান বসালাম আর এফএম এর মান বসালাম। এইচ মানে হলো শ্রেণী ব্যক্তি, অর্থাৎ আমাদের 11 থেকে 20 এর মধ্যে ব্যবধান হচ্ছে 10, 10টি সংখ্যার এখানে ব্যক্তি রয়েছে, সেজন্য আমরা এখানে 10 লিখেছি। আমরা যদি গুণে দেখি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে অবশ্যই আমরা 10টি আঙ্গুল গুনেছি, তার মানে হচ্ছে 10। তো আমরা এখন মান বসিয়ে দেবো জাস্ট। তাহলে এর মান হচ্ছে 41 প্লাস বসালাম, ব্র্যাকেট দিলাম, n/2 এর মান 40 এটা বসালাম, মাইনাস fc এর মান হচ্ছে 34 সেটাও বসিয়ে দিলাম, এরপরে ব্র্যাকেট দিলাম, এরপর হচ্ছে ইনটু h এর মান হচ্ছে 10 এটা বসালাম, নিচে হলো fm এর মান হচ্ছে 30 সেটাও বসালাম। পরের লাইনে আমরা 41 রেখে দেবো, এটা চেঞ্জ করবো না, প্লাস প্লাস রেখে দেবো। আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, সেজন্য 40 থেকে 34 মাইনাস করলে আমরা পাবো 6, ইন্টু দেবো, ইন্টু এটা দিলাম, এরপরে উপরে 10টা বসালাম, ডিভাইডেড দিলাম, নিচে 13টা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে কোনোভাবে আমরা 40 এর সাথে 6 এর প্লাস করতে যাব না, আগে কিন্তু আমাদের মাল্টিপ্লাই যেটা রয়েছে ইন্টু সেটার কাজটা আগে করতে হবে, তারপরে আমরা দেন প্লাসের কাজটা করব। এই জন্য আমরা 6 এটা হলো উপরের সংখ্যা আর 10টাও উপরের সংখ্যা। তাহলে আমরা ক্যালকুলেশনে আমরা 6 এবং 10 দুটিকে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 10 ডিভিশন মানে ভাগ চিহ্ন দিয়ে আমরা 13 দিয়ে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে আমরা যে মানটি পাবো সেটার সাথে ইনটু দিয়ে 6 গুণ করলে ইকুয়েশন দিলে আমরা 4.615 পেয়ে যাব। এটি আমরা কিভাবে পেয়ে যাব, সেই মানটা এখানে বসাবো। তাহলে 41 এর সাথে এটা যদি ক্যালকুলেশনে আমরা যোগ করি, তাহলে আমরা 45.615 হয়ে যায়। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো আই হোপ, আশা করি বুঝতে পেরেছি। দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটি বলেছে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাদের একটি সারণী তৈরি করতে হবে। প্রথম কলাম হবে শ্রেণী ব্যক্তি, আমরা শ্রেণী ব্যক্তি আমরা প্রশ্ন থেকে দেখে লিখে নেব। এরপর হচ্ছে গণসংখ্যাটাও আমরা প্রশ্ন থেকে দেখে লিখে নেব সারণী থেকে। এরপর আমাদের রয়েছে কি মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুতে আমাদের একটু বুঝতে হবে, মধ্যবিন্দু হলো এই যে 11 and
11 and 20 এই দুটিকে প্লাস করতে হবে, প্লাস করে এই দুটিকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। অর্থাৎ আমরা যখন 11 এবং 20 এই দুটিকে যোগ করব, যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হলো এই শ্রেণীর মধ্যবিন্দু। এই শ্রেণীটা ঠিক একই কাজ, 21 এবং 30 অর্থাৎ 21 প্লাস এরপর হবে কি 30, দুটিকে আমরা যে টোটাল যে মানটি পাবো সেটিকে আমরা 2 দিয়ে ডিভাইড করবো। 2 দিয়ে ডিভাইড করলে আমরা ডিভাইড করার পর যে মানটা পাবো ডিভিশন করে সেটা হলো 25.5। এটাও সে একই কাজ। আমরা এখানে একটা টেকনিক ফলো করলে দুটি করার পরে তাহলে আমরা অনায়াসে আমাদের আর ভাগ করতে হবে না। এটি হলো 55.5, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 5 আসতেছে, তাহলে এখানে যেহেতু 20 আছে তাহলে 25 হবে, এখানে যেহেতু 30 আছে 31 আছে এখানে 35 হবে, আর এখানে যেহেতু 40 আছে তাহলে 45 হবে, এখানে 51 যেহেতু আছে তাহলে 55 হবে, 60 যেহেতু আছে 65 হবে, 70 যেহেতু আছে 75 হবে। তাহলে দেখা যায় সবগুলোতেই 5 গুলো চলে আসছে। তো আমরা 90 যেহেতু আছে 95.5 হবে। আশা করি আমরা মধ্যবিন্দুটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি বুঝে গেছি। এরপরে আমরা যদি ছক কাগজ দেখতে পাই, আমরা বাজারে ছক কাগজটি কিনতে পাবো। আমি এখানে বোর্ডে এঁকে দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ঘর এঁকেছি, প্রতিটা ঘরের ভিতরে আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র 5টি করে ঘর রয়েছে। আমি একটা এঁকে দেখিয়েছি, এদিকে 5টি ঘর এদিকে 5টি ঘর দেখানো হয়েছে। আমরা নিচে এরকম একটা দাগ দিয়ে পেন্সিল দিয়ে তারপর নিচে লিখে দেবো মধ্যবিন্দু, আর এখানে আমরা মধ্যবিন্দু বলে লিখবো। আমাদের মধ্যবিন্দু ছিল 55.5, তো আমরা এর আগের একটি মধ্যবিন্দু সেটি নিব, সেটি হলো 5.5। এরপর পরের দাগে লিখবো 55.5, এরপরের দাগে লিখবো 25.5, 35.5, এরপর হচ্ছে 45.5, এরপর হচ্ছে 55.5, এরপরে হচ্ছে আমরা পাচ্ছি 65.5, এরপরে 75.5, 85.5। প্রথম ঘরটিকে এরকম আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করবো। ভাঙা চিহ্নটা আমরা এরকম দুটি দাগ দিলে সেটি ভাঙা চিহ্ন বোঝাবে। এই পাশে আমরা গণসংখ্যা নির্ণয় করবো আর মধ্যবিন্দুগুলো বসিয়েছি। তো আমরা গণসংখ্যাগুলো লিখে দিচ্ছি। প্রতিটা ঘরে এখানে হচ্ছে 5, আর এখানে হবে 10, আর এইখানে হবে আমাদের 25। এভাবে লিখে দিলে হয়ে যাবে, মানে প্রতিটি 5টি ঘর পর পর আমরা 5 করে লিখে দেবেন। এখন আমরা ছক কাগজটা এঁকে ফেলি। তো আমাদের প্রথম গণসংখ্যাগুলো এখানে বসাবো। প্রথম গণসংখ্যা প্রথম শ্রেণীতে পাচ্ছি আমরা 6, তাহলে আমরা এই দাগের উপর কোনো কিছু করবো না, আমরা এই দাগ থেকে শুরু করব। এই দাগে আমাদের মধ্যবিন্দু পাওয়া যায়নি, আমরা মধ্যবিন্দু পেয়েছি এইখান থেকে। এই মধ্যবিন্দু প্রথমে আছে 15.5, তাহলে 15.5 আমরা লিখবো গণসংখ্যা কত 6। তাহলে আমি এই দিকে উপর দিকে 6 ঘর যাবো, তাহলে আমাদের ছোট ছোট ঘর আছে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, এইখানে আসলে 6টি, তাহলে এই বরাবর আমি এসে এখানে একটা বিন্দু আসবো, হবে 16, এরপর হবে 12, তাহলে 12 এই ঘরে আসতে হবে, এইটা তো 12 এখানে হচ্ছে, এখানে যদি 10 হয় তাহলে এই জায়গায় হবে 12, আমরা 12 এই জায়গায় পেয়ে যাবো। এরপর হচ্ছে 13 হবে আমাদের এখানে, তাহলে এই বরাবর 10 হলে নিশ্চয়ই 12 এর একটু পরে হবে 30, এই জায়গায় 13 হতে পারে। এরপর হবে 20 হলে আমাদের এই জায়গায় 20 এসে এই জায়গায় 20, এটা ঠিক হবে। এরপর হচ্ছে 5, তাহলে আমরা অনায়াসে 5 এই জায়গায় পেয়ে যাচ্ছি, উপরের দিকে 5 ঘর গুনলে এখানে হচ্ছে 5। এরপর হচ্ছে 4, তাহলে হচ্ছে আমাদের একবার একটু নিচে হবে, এই জায়গায় হতে পারে 2। এরপর হচ্ছে 3, আমরা এখান থেকে 3 ঘর উপরে গেলে এই জায়গায় 3টা পেয়ে যাবে। এরপর হচ্ছে 1 মানে হচ্ছে ছোট এক ঘর যাবে। আমাদের স্কেল বসিয়ে, আমাদের যেহেতু আমার কাছে স্কেল নেই, আমরা এইভাবে বসিয়ে স্কেলটা 3 এখান থেকে টেনে দেবে হবে। তারপর আবার স্কেল বসিয়ে, অবশ্যই আমাদের স্কেল বসিয়ে টানতে হবে, বা আমাদের অনুরূপ এই বিন্দুর সাথে স্পর্শ করাবো, তারপর এখান থেকে আবার এরপরে বি, আমরা এখান থেকে এখানে টেনে দেবো। এই ছিল আমাদের বহুভুজ অঙ্কন, খুবই ইজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।